প্রিয় দর্শক, আপনাদের প্রতীক্ষিত নির্বাচন কমিশন বদল, নির্বাচন কমিশনার পদত্যাগ কখন করবে সেই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। আপনাদের প্রশ্নের জবাব আজকে চলে আসছে। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং পদত্যাগের যে যাবতীয় প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। আমরা যতটুকু নির্বাচন কমিশন সূত্রে জেনেছি, তারা প্রত্যেকেই আলাদা করে 5 জন নির্বাচন কমিশনারই প্রধান নির্বাচন কমিশনার সহ আলাদা পদত্যাগপত্র লিখে সেখানে স্বাক্ষর করে তারা তাদের দপ্তরে সেই পদত্যাগপত্রটি রেখে দিয়েছেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তার তদন্ত চান দেশের 42 বিশিষ্ট নাগরিক। পাচার হওয়া অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছে টিআইবি ও যুক্তরাজ্য ভিত্তিক 4টি দুর্নীতি বিরোধী সংস্থা। নতুন বাংলাদেশের পুনর্গঠন এবং দেশকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক করতে অবশ্যই তাকে আটক করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। শুধু তাই নয়, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আটক হচ্ছেন। আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস আরও বেশ কিছু ম্যাজিক দেখাবেন এবং উনি যত ম্যাজিক দেখাতে পারবেন সেটা আমাদের এই জাতিগোষ্ঠী এবং এই রাষ্ট্রের জন্য অসাধারণ ব্যাপার। তাদেরকে কতদিন সময় দেওয়া দরকার, কতদিন সময় পেলে তারা কাজটা করতে পারবে, অথবা সাধারণ মানুষ এই সরকার কতদিন ক্ষমতায় থাকলে বড় খুশি হয়। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা দর্শক ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সেই সাথে দর্শক, এরকম গুরুত্বপূর্ণ নিউজগুলো অতি দ্রুত আপনাদের মোবাইলে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। নির্বাচন কমিশন বদল, নির্বাচন কমিশনার পদত্যাগ কখন করবে সেই নিয়ে আপনাদের অনেক প্রশ্ন ছিল। আপনাদের প্রশ্নের জবাব আজকে চলে আসছে। বাংলাদেশের জাতীয় পত্রিকাগুলোতে আমি মানব জমিন পত্রিকা থেকে আপনাদেরকে হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। সিএসি হাবিবুল আউয়াল সহ তার পুরা নির্বাচন কমিশনের যে 5 জন আছে, এই অবৈধ নির্বাচন কমিশন কিভাবে বিদায় নিবে সেই বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবে সিএসি নিজে। পদত্যাগের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বক্তব্য রাখবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজের দফতরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদেরকে জানান পদত্যাগ করবেন কখন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার জানাবো, বৃহস্পতিবার বিস্তারিত জানাবো। যা বলার বৃহস্পতিবার 12টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব। হয়তোবা রাষ্ট্রপতির সাথে দেখা করবে সংবাদ সম্মেলনের পরে গিয়ে, এবং সেখানে গিয়ে তারা তাদের স্ব পদ থেকে বিদায় নেবেন। কারণ আমরা জোর করে তাদেরকে পদদলিত করব না, কারণ সাংবিধানিক একটা বিষয় এখানে রয়েছে। তাদেরকে 5 বছরের জন্য সংবিধান নির্বাচন করে যতদিন পর্যন্ত আমাদের সংবিধান বদল না হবে, চেঞ্জ না হবে, নতুন সংবিধান না আসবে, ততদিন পর্যন্ত প্রিয় ভাই বোনরা আমাদের অপেক্ষা করতে হবে। বর্তমান সংবিধানের আলোকেই আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে, নতুবা সংবিধান বহির্ভূত কাজটা বৈধ হবে না। পরবর্তীতে কেউ যদি আদালতে তা মামলা আকারে ধারণ করে, বা পরবর্তীতে এই অবৈধ কাজটা করার জন্য যারা এই অবৈধ কাজটার সাথে বর্তমানে জড়িত হবে, তাদের কোনো এক কারণে সরকার পরিবর্তন হলে সরকার আপনার পক্ষেরই আজীবন থাকবে তা তো নয়। আওয়ামী লীগ কি জানতো 15.5 বছর আগে যা করেছে? এখন দেখা যাবে আওয়ামী লীগ 30 বছর আগে কি করেছে, 40 বছর আগে কি করেছে, সেইগুলোরও বিচার হবে। তো অনুরূপভাবে আপনি হয়তো আজকে অসাংবিধানিকভাবে কিছু কাজ করে ফেললেন, নির্বাচন কমিশন গঠন করে ফেললেন, অথবা দুদকের মাঝেও পরিবর্তনের কথা আসছে। আমরা আশা করি যে খুব শীঘ্রই দুদকের মধ্যেও সেই পরিবর্তনের একটি হিড়িক পড়বে। তো এখানে যদি হাবিবুল আউয়াল নিজে এবং তার আরো 4 জন কমিশনার সবাই যদি নিজ নিজ দায়িত্বে পদত্যাগ করে ফেলেন, তখন আর কোনো সাংবিধানিক কোনো সমস্যা বর্তমান উপদেষ্টা বা বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তাদের হবে না। কারণ উনি সদিচ্ছায় যদি পদত্যাগ করে ফেলেন, উনি হয়তো বাতাসটা হাওয়াটা বুঝতে পেরেছেন যে এখন সম্মানের সাথে পদত্যাগ করাটাই ওনার জন্য বুদ্ধিমান, নতুবা সংবিধান পরিবর্তন করে তারা যারা নির্বাচন কমিশনার অতিথি ছিলেন 14, 18, 24 এই 3 ধাপের নির্বাচন কমিশনাররা সবার নামেই কিন্তু মামলা এবং মামলা দেওয়ার ব্যবস্থাপনা হয়ে গিয়েছে অলরেডি। তাই তারা অবশ্যই আইনের কাঠগড়ায় দাঁড়াবে। 14তে কি করে নির্বাচন করেছিলেন, 18তে কিভাবে ফলাফল বানিয়েছিলেন, এবং 24-এ কেন 1 and 2% মানুষের ভোটাধিকারের নির্বাচনকে 40, 47 এরকম বলে পার করে দিলেন শেখ হাসিনাকে। রতি মহারতি মহাশক্তিশালীদের অনেকে গ্রেপ্তার হচ্ছেন গণহত্যার দায়ে, অনেকে পালিয়ে গেছেন এর মধ্যে, আবার অনেকে দেশের মধ্যে এখনো পর্যন্ত নিরাপদ আশ্রয়ে আছেন। হয়তো অনেকে বেঁচে যাবেন, আমরাও সেটি জানি, কিন্তু যারা আটক হচ্ছেন তাদের তালিকাতে কি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের সাহেব থাকবেন না? তিনি কি আটক হবেন না? অবশ্যই হবেন, আমার ধারণা হওয়া উচিত। তার কারণ এই যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে অসংখ্য মানুষকে হত্যা, গণহত্যা, তার দায় কি তিনি এড়াতে পারেন? কোনোভাবেই না, কোনো অবস্থাতেই না। আমরা রাশেদ খান মেননের কথা বলি, আমরা হাসানুল হক ইনুদের কথা বলি, এইসব মহান বিপ্লবীরা যেমন গণহত্যার দায়ে অভিযুক্ত নিঃসন্দেহভাবে হবেন, গোলাম মোহাম্মদ কাদের তাদের চেয়ে কোনো অংশে কম নন, বরং তাদের চেয়ে অনেক বেশি অবদান এই গণহত্যার পেছনে। এই গণহত্যা তো একদিনে সংঘটিত হয়নি। গণ অভ্যুত্থান তো হঠাৎ করে ছাত্ররা শুরু করলো, কোটা বিরোধী আন্দোলন সেখান থেকে হয়ে গেল, তা তো না। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, হত্যা, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে মানুষ নীরবে যেমন ফুঁসে উঠছিলেন, তার বিস্ফোরণটি ঘটেছে কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্র জনতা আন্দোলনের মধ্য দিয়ে। কীভাবে দাঁড়িয়ে যাবেন গোলাম মোহাম্মদ কাদের? এবং প্রতিটি নির্বাচনের সবচেয়ে বড় অংশীদার তো ছিল এই জাতীয় পার্টি। জিএম কাদের এই নির্বাচনের আগে, অর্থাৎ 7 জানুয়ারি নির্বাচনের আগে, গত সম্ভবত অক্টোবর বা নভেম্বরের দিকে তিনি ভারত সফরে গেলেন, বিশেষ বার্তা নিয়ে ফিরলেন। নির্বাচনে যাবেন কি যাবেন না তা নিয়ে মানুষ নানান ধরনের কৌতূহলের মধ্যে ছিলেন। তার নিজ দলের নেতা কর্মীরা বিরোধিতা করছিলেন যে আর নয়, একের পর এক নির্বাচনে জাতীয় পার্টি যেভাবে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে, তাতে মানুষের যে অভিশাপ সেগুলো এসে পড়ছে জাতীয় পার্টির উপরে, কিছুই থাকছে না, দলের অস্তিত্ব বলে কিছু থাকছে না। তিনি ভারত থেকে কি বার্তা নিয়ে এলেন সেই কথা তো কারোর সামনে প্রকাশ করলেই না। তিনি বললেন যে দাদাদের অনুমতি ছাড়া, ভারতের বিজেপি নেতাদের অনুমতি ছাড়া সেই তথ্য প্রকাশ করা যাবে না। আজ পর্যন্ত সেই তথ্যের কথা তিনি কিছু বলেননি প্রকাশ্যে। কি তথ্য ছিল? এবং ভারতের কারণে আমরা জানি বাংলাদেশের সব ধরনের মানবতা, গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সব কিছু তো ধূলিসাৎ হয়েছে, ধসে পড়েছে। সেই ভারতের মেসেজটি কি ছিল? নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে জিএম কাদের এবার নির্বাচনে গিয়েছিলেন। এবং কোন পর্যায়ে গিয়েছিলেন তিনি বলেন যে আমাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার অফিস ঘেরাও করে রেখেছিল, তাকে এক ধরনের আটক করে রাখা হয়েছিল, এই ধরনের দাবি করেন। কি হতো? মেরে ফেলতো? নিশ্চয় তা তো না। এবং তার স্ত্রী শরীফা কাদেরকে যখন ঢাকার গুরুত্বপূর্ণ একটি আসন ছেড়ে দেওয়া হলো, তিনি তখন সুর করে নির্বাচনে গেলেন। এই সব কাহিনী তো আমরা জানি। 2014-তে গেছেন, 2018-তে গেছেন, এবং 14 নির্বাচন সম্পর্কে বলা হয় যে সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদকে হাসপাতালে ভর্তি করিয়ে তার সামনে ডেথ সার্টিফিকেট ঝুলিয়ে গোয়েন্দা সংস্থার লোকজন যে নির্বাচনে যাবে, না হলে তার বিষয়ে ডেথ সার্টিফিকেট রেডি রয়েছে যে তিনি মারা গেছেন, অর্থাৎ তাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হবে বা অন্য কোনোভাবে, এরকম ভাবে দেখানো হয়েছিল। সত্যতা আছে। এই ধরনের নাটক, এই ধরনের হুমকি তো স্বৈর শাসকদের পক্ষ থেকে থাকবে। একবার আপোষ করা যায়, 2বার আপোষ করা যায়, কতবার মানুষের সঙ্গে, গণমানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা দেশকে ধ্বংস করে ফেলা যায়। গোলাম মোহাম্মদ কাদের তিনি নিজেও তো মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের প্রথম দফায়, তিনি শেষ দফায় বিরোধী দলীয় নেতা হলেন। কেন বলতে পারতেন না, না আমি নির্বাচনে বাধ্য হয়ে গেছে, আমি এই বিরোধী দলীয় নেতার আসন চাই না? পদত্যাগ করতে পারতেন না? সরকারের ভিত নড়বড়ে করে তুলতে পারতেন না? তা তো কিছু করেননি। কিন্তু মাঝে মাঝে একটু ভালো সাজার জন্য কিছু কিছু কথা একটু সুরসুর দিয়ে বলার চেষ্টা করেন, ছাত্র আন্দোলনের পক্ষে বলেন, ছাত্ররা ঠিক আছে, সঠিক লাইনে আছে। আর সঠিক লাইনে আছে যখন দেখছেন যে এত বড় কিছু হয়ে যাচ্ছে দেশের বুকে, গণহত্যা সংঘটিত হচ্ছে, কোন বিবেকের তাড়নায় একেবারে চুপ করে রইলেন মাঝে মাঝে দু একটি শব্দ উচ্চারণ ছাড়া? অতএব দেশের মানুষের সঙ্গে সবচেয়ে বড় যে গাদ্দারিটি যারা করেছে সেটা হচ্ছে জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির কর্ণধার হিসেবে জেনারেল এরশাদ তো মারা গেছেন, তাকে নিয়ে কি বলবো, গোলাম মোহাম্মদ কাদের যে একের পর এক নাটক করে গেছেন, সেই নাটকের দায়ভারী হিসেবে আমি মনে করি অবশ্যই তাকে আটক করা হবে, বিচারের মুখোমুখি করা হবে। শুধু তাই নয়, আশা করছি না, আমি মোটামুটি নিশ্চিত যে তিনি আটক হচ্ছেন। যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে এবং তারা বেশ কিছু বিষয়ে সংস্কারের কথা বলছে এবং তারা সেই সংস্কার করবে বলে সাধারণ মানুষ আশা করছে, এই সরকারের সেই কাজগুলো করার জন্য তাদেরকে কতদিন সময় দেওয়া দরকার, কতদিন সময় পেলে তারা কাজটা করতে পারবে, অথবা সাধারণ মানুষ এই সরকার কতদিন ক্ষমতায় থাকলে বলে খুশি হয়, এই ধরনের একটা প্রসঙ্গ কিন্তু নানাভাবে উচ্চারিত হচ্ছে। এবং এই জিনিসটাকে মাথায় রেখেই আজ থেকে 2 দিন আগে আমাদের এই চ্যানেলে আমরা একটা জরিপের মতো করার চেষ্টা করেছিলাম। আমরা একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটা হলো এমন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনই কেবল নয়, সেই সঙ্গে বেশ কিছু সংস্কার কর্মকাণ্ডও করবে বলে প্রত্যাশা রয়েছে জনগণের। এসব প্রত্যাশা পূরণে ডক্টর ইউনূসের সরকারকে আপনি কতদিন সময় দিতে চান, এই ছিল আমাদের প্রশ্ন। এবং এখানে অপশন ছিল 5টা অপশন। কি? 1 নম্বর অপশন ছিল 6 মাস, তারপর 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। এবং এখানে 47,000 দর্শক শ্রোতা তারা ভোট দিয়েছেন। 47,000 ফিগারটা কিন্তু একেবারে কম নয়।
এবং এই 47,000 ভোট দিয়েছেন, মতামত দিয়েছেন, এবং 707 যখন আমি নিচ্ছি তখন পর্যন্ত 707 জন লোক এখানে নানা ধরনের কমেন্ট করেছেন। আমি এটা নিয়ে একটু আলোচনা করতে চাই যে আমরা মানুষের মনটা কী হয়, মানুষ কী চায় আসলে, তার একটা প্রতিফলন এখানে ঘটেছে বলে আমি মনে করি। আমরা কি পেয়েছি আপনারা দেখুন, 6 মাস থাকুক তারা, এটা চায় 12% লোক, 1 বছর থাকুক এটা চায় 16% লোক, 2 বছর থাকুক এটা চায় 15% লোক, 3 বছর থাকুক এটা চায় 14% লোক, এবং 5 বছর থাকুক এটা চায় 44% লোক। মানে বিষয়টা দাঁড়ালো এরকম যে ম্যাক্সিমাম লোক 44% মানুষ, 47,000 দর্শকের মধ্যে 44% লোকই মনে করছে যে ডক্টর ইউনূসের এই সরকার এদেশে 5 বছর থাকুক। আমি ভেতরে কমেন্টগুলো পড়লাম, দেখেছি অনেকে বলেছেন যে 5 বছর থাকুক, এটা আমি দিয়েছি বাধ্য হয়ে, কারণ এর চেয়ে বেশি আর কোনো অপশন নাকি আমরা রাখিনি, রাখলে উনি ওটাই দিতেন। তো এই যে বিশ্লেষণটা, এই যে তাদের মতামতটা, এই মতামতটাকে কিন্তু আপনি একেবারে উড়িয়ে যেতে পারবেন না। দেশের ম্যাক্সিমাম মানুষ এরকমই চায়। এই 47,000 লোককে তো আমি নির্বাচন করিনি, তারাই নিজেদের মতো করে মতামতগুলো দিয়েছেন। এখন আমি এখান থেকে কয়েকটা কমেন্টও একই সঙ্গে পড়তে চাই আপনাদের মানুষের মনের ভাবটা উপলব্ধি করার জন্য। আমি দ্রুত কিছু কমেন্ট পড়ি, তারপর আমি আমার নিজের কিছু কমেন্ট করব। মোহাম্মদ কামরুল ইসলাম লিখেছেন, 6 মাস থেকে 1 বছরের ভিতর সময় দেওয়া উত্তম হবে, তা না হলে উপদেষ্টাদের মাঝে ক্ষমতার লোভ পেয়ে বসবে, কারণ সবাই তো আর ডক্টর ইউনূসের মতো বিশ্ব বরেণ্য ব্যক্তি নন। রাবু হাসান লিখেছেন, ক্ষমতা পরিবর্তনে সংকট কাটবে না, সংকট কাটবে কেবলমাত্র সংস্কারে। 5 বছরের পূর্ণ সময় দিতে চাই, 50 বছর তো দেখলাম। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে 50 বছর আমি যা দেখেছি এদেশে পলিটিক্যাল লিডারশিপ যা দেখেছি, সেটা দেখে এই মানুষগুলো হতাশ হয়ে গেছে এবং তারা বলতে চাচ্ছে যে এই পলিটিক্যাল লিডার যা দেখিয়েছে আমাদেরকে, এটা আমরা আর রিপিট চাই না, বরঞ্চ ওনাকে আমরা সময় দিতে চাই, 5 বছর পূর্ণ সময়, দেখি উনি কি করেন। দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।